আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আশা করি এই যে করোনাকালীন সময়ে আমরা সবাই ভালো আছি। তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে আছি। অনেকদিন আমরা লেখাপড়া থেকে দূরে আছি, স্কুল বন্ধ, কিন্তু আমরাও তোমাদেরকে দেখতে পাই না, তোমরাও আমাদের ক্লাস পাও না। তার প্রেক্ষিতে তোমাদের পড়াশোনা পিছিয়ে যাওয়ার কারণে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আখতার হোসেন স্যার আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে অনলাইনে মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। সেই অর্ডারের প্রেক্ষিতে আজকে আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস এনেছি। আমি বিসমিল্লাহ বাংলাদেশের বিশ্ব পরিচয়, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায় 8 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকের পরিচিতির মধ্যে এখন যদি আমরা এই জনসংখ্যা পরিচিতি নিয়ে একটুখানি আলোচনা করতে চাই, তাহলে দেখব জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান উৎস। যে একটা দেশের প্রধান উৎসই হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা যদি না থাকে সেই দেশ চলতে পারে না। আর একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তবে সেই জনসংখ্যা হবে শিক্ষিত এবং দক্ষ। জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত করতে হলে তাদেরকে কিছু নিয়ামক গ্রহণ করতে হবে। লেখাপড়ায় শিক্ষিত হতে হবে, কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে, তবে একটি দেশ তার দক্ষতা অর্জন করতে পারবে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আমাদের প্রথম পাঠে চলে যাব। পাঠের নাম হচ্ছে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। তার মানে বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার সাথে আমাদের পৃথিবীতে যতগুলি দেশ আছে তার কিছু অংশ কয়েকটি দেশের সাথে আমাদের জনসংখ্যা কম না বেশি তার একটি তুলনা আমরা এখন দেখতে পাবো। আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই অল্প আয়তনের দেশে আমাদের মানুষ হচ্ছে, টোটাল জনসংখ্যা হচ্ছে 17 কোটি প্লাস। এই 17 কোটি মানুষ বাংলাদেশের জন্য বোঝা। এটা কারো কারো ক্ষেত্রে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে তারা যদি দক্ষ জনশক্তি হিসেবে হতো বা তাদের যদি কারিগরি শিক্ষা প্লাস তারা যদি তাদের জীবনযাপনের জন্য উচ্চ শিক্ষা গ্রহণ তো সবাই করতে পারে না। যারা যেই পরিমাণ শিক্ষা গ্রহণ করবে সেই পরিমাণ শিক্ষা অনুপাতে যদি তারা তাদের দৈনন্দিন কার্যক্রম, তাদের যে জীবন জীবিকা, সেগুলো যদি তারা তাদের পাঠের মাধ্যমে যেটুকু পাঠ গ্রহণ করেছে সেই মাধ্যমে যদি সে তার জীবনকে পরিচালিত করতে পারে, সুন্দরভাবে থাকতে পারে এবং তার জীবনযাত্রার মান যদি উন্নত হয়, তাইলে সেই দেশের মানুষ কোনো অবস্থাতেই বোঝা হিসেবে হতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে আমাদের জনসংখ্যার প্রবৃদ্ধির হার হচ্ছে 1.37, যা কিনা 2001 সালে ছিল 1.54। এর প্রেক্ষিতে যদি আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করতে যাই, শ্রীলঙ্কা এবং নেপালের সাথে, তাহলে ওই দুই দেশের তুলনায় আমাদের বাংলাদেশের জনসংখ্যার হার বেশি। আবার যদি ভারতের সাথে তুলনা করতে যাই, তাহলে দেখা গেল ভারতের সাথে আমাদের দেশের জনসংখ্যা কম, কিন্তু ভারত অনেক বড় দেশ, সেই জন্য তাদের জনসংখ্যা সেই হারে বোঝা যায় না। আবার পাকিস্তানের সাথে বা পাকিস্তান অথবা অন্য কোনো দেশের সাথে যদি তুলনা করতে যাই, তাহলে দেখা যাবে আমাদের দেশের জনসংখ্যা সেই তুলনায় কম। এর প্রেক্ষিতে এখন আমরা যাব বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব জানবো। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1063 জন, ভারতে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 380 জন, শ্রীলঙ্কায় হচ্ছে 345 জন, জাপানে হচ্ছে 339 জন। এখন এই বাংলাদেশের সাথে বাকি যে 3টি দেশের তুলনা করা হয়েছে, সেই 3টি দেশের সাথে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3 গুণ বেশি। তাহলে এই প্রেক্ষিতে দেখা গেল বাংলাদেশের জনসংখ্যা আমাদের দেশের আয়তন অনুপাতে বেশি, কিন্তু এখন এই জনসংখ্যাকে যদি আমরা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারি, আধুনিক শিক্ষা শিক্ষিত করতে পারি এবং সবাইকে যদি সাক্ষরতা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা আমাদের জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে আমরা আমাদের জনশক্তি হিসেবে দেখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পার্ট নাম্বার 2-এ চলে আসছি। আমাদের পার্ট নাম্বার 2 হচ্ছে জনসংখ্যার পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়, কারণ
দেশের জনসংখ্যা নির্ভর করে সেই দেশে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর এবং সামাজিক পরিবর্তনশীলতার উপরে। এখন এই সামাজিক পরিবর্তনশীলতাও কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা এবং পেশা। এসবের মাধ্যমে জনসংখ্যার বয়স কাঠামোকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। এই অবস্থার প্রেক্ষিতে কোন কোন বয়সে আমাদের দেশের মানুষের বিবাহ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সেই দিকে যে দৃষ্টিকোণ দিতে হবে। যদি বাল্যবিবাহ হয়ে থাকে তাহলে বাংলাদেশে লোক সংখ্যা বেশি হবে। আর যদি কোনো পুরুষ বা মহিলা তাদের শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে পদার্পণ করে এবং তারপর যদি সে তার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সে তার পরিবারকে ছোট রাখার চেষ্টা করবে এবং এই পরিবার ছোট রাখার প্রেক্ষিতে জনসংখ্যা বৃদ্ধি কম হবে শিক্ষিত জনশক্তির মাধ্যমে। আর বাল্যবিবাহ এবং অশিক্ষিত জনশক্তির মাধ্যমে জনসংখ্যা বেশি হবে। এর প্রেক্ষিতে যদি আমরা একটু চিন্তা করে থাকি তাহলে দেখা যাবে যে নদীর পাড়ে যে জনসংখ্যাগুলো অবস্থান করে, জেলে এবং বিভিন্ন ধরনের মানে অল্প আয়ের মানুষগুলা, তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য তারা অধিক পরিমাণে সন্তান জন্মগ্রহণ দিয়ে থাকে, কিন্তু শিক্ষিত জনশক্তি এই কাজটি করে না। আবার যদি আমরা পার্বত্য অঞ্চলের দিকে যাই তাহলে পার্বত্য অঞ্চলে দেখা যাবে যে সেখানে লোক সংখ্যা আমাদের এলাকার তুলনায় কম। সেখানে মানুষগুলা তাদের কার্যক্রমগুলো তারা নিজেরা পরিচালিত করে থাকে এবং তারা তাদের জনসংখ্যা বৃদ্ধি করার জিনিসটা তারা খুব সাবধানে করে থাকে। এবং আমরা যদি আবার একটু তাকাই যে কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়, গৃহযুদ্ধ দেখা দেয়, তারপরে যুদ্ধাবস্থা দেখা দেয়, এই অবস্থার প্রেক্ষিতে জনসংখ্যার গতিশীলতা একটু পরিবর্তন হয়ে থাকে। এই পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জনসংখ্যাকে বিভিন্ন গতিশীলতার মাধ্যমে পরিচালিত করতে পারি। আমাদের দেশের বর্তমানে গড় আয়ু হচ্ছে 71 বছর। এই 71 বছরের মধ্যে মানুষ তাদের জীবন যাপনে ভালো মন্দ সব মিলে তারা তাদের কার্যক্রমগুলি পরিচালিত করে থাকে এবং ধর্মীয় মূল্যবোধ, তাদের যেই বিভিন্ন প্রতিভা, বিভিন্ন কার্যক্রম তারা তাদের পরিচালিত করে থাকে। তো সামাজিক গতিশীলতা বা পরিবর্তনশীলতা হচ্ছে মানুষ তার অবস্থার প্রেক্ষিতে যখন সে তার মেধা, শক্তি, কার্যক্রম সব কিছুকে কাজে লাগিয়ে যখন সে কোনো ভালো কাজে অবস্থান করে তখন তার চারপাশকে সে ভালো রাখতে চায়, সুন্দর রাখতে চায়, পরিবর্তন করতে চায়। এর প্রেক্ষিতেই তার পরিবর্তনশীলতা সুন্দর হয়। আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে স্থানান্তর 2 প্রকার, একটি হচ্ছে অভ্যন্তরীণ, একটি হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ হচ্ছে এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে যে কোনো অঞ্চলে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, ওইটার নাম হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। কারণ মানুষ জীবন জীবিকার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সে যদি কয়েকদিনের জন্য যায় তাহলে সেটা কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর হবে, কিন্তু যে সে সেখানে থাকবে, সে বেড়াতে গেছে। বাট অভ্যন্তরীণ স্থানান্তরটা হবে যে সে সেখানে অনেক দিন থাকবে এবং অনেক দিন থাকার পর সে সেখানে একটা অবস্থান তৈরি করে নেবে। এবং এটাও হতে পারে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারি, এক শহর থেকে আরেক শহরে যেতে পারি, একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় যেতে পারি। কিন্তু বাসা থেকে যদি আমরা বাজারে যাই সেটা কোনো স্থানান্তর হবে না, বাসা থেকে যদি আমরা বিদ্যালয়ে যাই সেটাও আমাদের স্থানান্তর হবে না। স্থানান্তর হতে হলে আমাদেরকে অন্তত কিছু দিনের জন্য একটা জায়গায় অবস্থান করতে হবে। আর এই অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখে থাকি যে নদী ভাঙ্গনের কারণ। আচ্ছা, এবার আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সম্পর্কে জানবো। স্থানান্তরের কারণ কিন্তু অনেকগুলি হতে পারে, যেমন নদী ভাঙ্গা বিষয় হতে পারে। আমাদের দেশে নদী বিধৌত অঞ্চলে যে মানুষগুলা তারা তাদের ঘরবাড়ি ভেঙে যায়, তখন তারা তাদের আশ্রয়ের জন্য তারা আশ্রয় খোঁজে এবং তারা গ্রাম থেকে শহরে চলে আসে। এই গ্রাম থেকে যখন তারা শহরে চলে আসে, এর মধ্যে দেখা যায় যে শহরের মধ্যে বাড়তি জনসংখ্যার চাপ
হয় এবং এর ফলে কিছু অঞ্চল বস্তি তৈরি হয়। এই বস্তির প্রেক্ষিতে সেখানে অনেক ধরনের খারাপ কার্যক্রম পরিচালিত হয়, কারণ তারা তাদের যে নিজস্ব সুযোগ সুবিধা এবং তাদের আয়োজন তৈরি করার জন্য তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমগুলো করে থাকে। এটা হচ্ছে একটি কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে অনেক মানুষ দেখা গেল গ্রামে থাকে কিন্তু ভালো লেখাপড়ার জন্য তারা শহরে স্থানান্তরিত হয়ে থাকে। একটা অংশ থাকে গ্রামে, একটা অংশ শহরে চলে আসে ভালো পড়াশোনার জন্য, ভালো মানুষ হবার জন্য, সেই জন্য তাদেরকে শহরে স্থানান্তরিত করা হয়। আবার কিছু কিছু মানুষ দেখা যায় চাকরির প্রেক্ষিতে, সরকারি চাকরিজীবী হোক বা বেসরকারি চাকরিজীবী হোক, তারা তাদের জীবন জীবিকার জন্য তাদেরকে এক জায়গা থেকে দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়। এই ধর এখন আমরা 3টা কারণ পড়লাম, কি এছাড়াও আরো অনেক কারণ আছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের গ্রাম অঞ্চলের অনেক মহিলাকে তারা তাদের পরিবার দ্বারা অত্যাচারিত হয়, তাদের স্বামী দ্বারা নিপীড়িত হয়। এই মহিলাগুলা তারা তাদের গ্রামকে ছেড়ে শহরে চলে আসে এবং শহরে আসার প্রেক্ষিতে তারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কাজ করে থাকে তাদের জীবিকা অর্জনের জন্য, এবং তার এই জীবিকা অর্জনের প্রেক্ষিতে তারা তাদের জীবন শহরের মধ্যে যেভাবে পরিচালিত করে তা তো করেই, তারপরে তাদের বাড়তি যে আয়টা থাকে সেটা আয় তারা দেশে বাড়িতে পাঠিয়ে দেয়। তাদের দেশে যারা থাকেন তারা যেন ঠিকভাবে তাদের জীবন জীবিকা চালাতে পারে এবং এই টাকার মাধ্যমে তারা যেন তাদের দেশের বাড়িতে জমি কেনা, হাঁস মুরগি পরিচালনা করা, গরু ছাগল পালন, এর মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চায়। এছাড়াও কিছু কিছু মানুষ আছে পোশাক এই যে চামড়া শিল্প তারা কাজ করে থাকে, লক্ষ লক্ষ মানুষ। এইসব প্রেক্ষিতে মানুষ অনেক শহর অঞ্চলে যখন চলে আসে বাড়তি লোকের চাপ দেখা যায়, গণপরিবহন বেড়ে যায়, মানুষের গমনাগমন বেশি হয়। এর প্রেক্ষিতে শহরের বাড়তি চাপটি মানুষের উপরে পড়ে এবং বিভিন্নভাবে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ বিভিন্ন অবস্থায় দেখা দেয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো এই যে অভ্যন্তরীণ যে স্থানান্তরটা ওটার ফলাফলটা সম্পর্কে আমরা জানবো। মানুষ যেহেতু তার গ্রাম ছেড়ে সে চলে আসে অথবা সে বিভিন্ন এলাকায় শহরেও যদি বসবাস করে থাকে, সে তার শহর থেকে অন্য শহরে সে চলে যাবার কারণটা হচ্ছে সে তার ভালো জীবিকার জন্য, ভালোভাবে থাকার জন্য, সেই জন্য সে চলে যায়। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তার সুফল এবং কুফল দুটোই আছে। এই দুটোর দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে দেখা গেল যে গ্রাম অঞ্চলের যে মানুষগুলা গ্রাম থেকে শহরে চলে আসছে তারা কেউ রিক্সা চালায়, রিক্সা, ভ্যান, অটো, এই ধরনের বিভিন্ন ধরনের গাড়ি ওরা চালায় এবং অথবা ভ্যান গাড়ির মধ্যে ওরা তারা বিভিন্ন সওদা বিক্রি করে থাকে। এইসব করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং এই জীবিকা নির্বাহের প্রেক্ষিতে তারা যে পরিমাণ টাকা ইনকাম করে থাকে সেগুলো তাদের গ্রামের বাড়িতে লোকজনের কাছে পাঠায়, যেন তাদের বাড়িতে রেখে আসা যে জনসাধারণ আছে তাদের মধ্যে ছোট বাচ্চা আছে তাদেরকে পড়াশোনা করার জন্য তারা যেন সঠিকভাবে পড়াশোনা করতে পারে এবং ঘরে যে অন্যান্য মানুষগুলো বসবাস করে থাকে তাদের যেন জীবিকা ঠিকমতো হয় এবং তারা যেন বাড়তি কিছু আয় করতে পারে সেদিকে তারা নজর দিয়ে থাকে। এবং আমাদের দেশে যে গ্রাম অঞ্চলের মহিলারা আগে কোনো ধরনের কাজ তেমন একটি করতো না, বর্তমানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা মিন্স উৎসাহে তারা এখন সবাই কাজ করছে। গ্রাম অঞ্চলে কিছু কিছু মহিলারা যারা শহর অঞ্চলে গিয়ে গাড়ি মানে বিভিন্ন জীবিকা করে দেশের বাড়িতে টাকাগুলো পাঠায়, সেই টাকাগুলো গ্রামের মহিলারা বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করে থাকে, যেমন হাঁস মুরগি পালন, গরু ছাগল, হাঁস এবং সবজির ক্ষেত করণ, তারপরে তারা বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজগুলো করে থাকে। এর মাধ্যমে তারা তাদের জীবনকে উন্নত করছে এবং তারা তাদের জীবনকে সুখী এবং স্বাচ্ছন্দ্য অবস্থায় নিয়ে যেতে পারে। এই অবস্থার ক্ষেত্রে দেখা গেল যে গ্রামীণ জনশক্তি তখন দেখা গেল অনেক বেশি উন্নত হয়ে থাকে। সেই জন্য আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে যে কারণ যেমন সুফল আছে আবার কুফল আছে, আবার ফলাফলও সুফল আছে কুফল আছে। এর প্রেক্ষিতে আমরা এইটুকু জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আগের বারে জানলাম অভ্যন্তরীণ
স্থানান্তর। এবার আমরা জানবো আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর হলো এক দেশ থেকে অন্য দেশে গমনাগমন করা। যেমন বাংলাদেশ থেকে আমাদের কোনো জনশক্তি যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যায় তাহলে সেটা হবে আন্তর্জাতিক স্থানান্তর। এই আন্তর্জাতিক স্থানান্তর সে বিভিন্ন কারণে করতে পারে, বৈবাহিক সূত্রে, চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে, তারপরে অনুমোদন সূত্রে, জন্মগত সূত্রে, এইসব বহুবিধ কারণে সে এটা করে থাকে। এবার আমরা জানবো আন্তর্জাতিক স্থানান্তরের কারণ, কেন সে স্থানান্তরিত হলো। কোনো কারণে দেখা গেল বাংলাদেশের যে শিক্ষা গ্রহণ করলো কোনো একজন ব্যক্তি বা মহিলা, সে শিক্ষা গ্রহণের পরে তার চাকরি হলো দেশের বাহিরে, তখন তাকে স্থানান্তরিত হতেই হবে। সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। এই স্থানান্তর এই যে মহিলা বা পুরুষ গেলেন, সে তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য তার শিক্ষাকে কাজে লাগিয়ে, তার কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সে দেশের বাহিরে গিয়েছে। এটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। কখনো কখনো দেখা গেল যে কোনো মানুষ ওইখানে যাবার পর যদি কোনো মহিলাকে বিয়ে করে থাকেন, পুরুষ মানুষ কোনো মহিলাকে বিয়ে করে থাকেন, তখন সেই মহিলা তার হাজবেন্ডের কাছে যাবার জন্য তাকে স্থানান্তরিত হতে হয়। সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে। দুটি কারণ। 3 নম্বর কারণ হচ্ছে জন্মসূত্রে। ওইখানে হাজবেন্ড ওয়াইফ থাকার পর ওনাদের যদি কোনো সন্তান হয়ে থাকে, সে যদি দেশে অবস্থান করে থাকে, তখন তাকে ওখানে নেবার জন্য যে ধরনের আয়োজন করা হয় সেটাই হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর, জন্মসূত্র। তারপর হচ্ছে যে কি বলে ব্যবসার ক্ষেত্রে। এখন কোনো মানুষ যদি বাংলাদেশ থেকে বাহিরে চলে যায়, যে বাহিরে গিয়ে সে ব্যবসা করে থাকে, তাহলে সে ব্যবসার জন্য সেখানে গেল, অথবা কোনো সরকারি চাকরি যদি সে পেয়ে থাকে তাহলে সেই জন্য সে সেখানে যেতে হয়। এই হলো আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। এখন হচ্ছে ফলাফল। ফলাফলটা হলো এই যে মানুষগুলা আন্তর্জাতিক স্থানান্তর করে থাকে বা করেছেন, তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন তো করেনি, পাশাপাশি তারা আমাদের দেশকে উন্নত করার জন্য, আমাদের দেশকে স্বাবলম্বী করার জন্য, আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য তারা দিনভর কাজ করে থাকে। তারা তাদের প্রেরিত অর্থ আমাদের দেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে। এতে আমাদের দেশ প্রচুর পরিমাণে লাভবান হয়, এবং এই লাভবানের প্রেক্ষিতে আমরা আমাদের দেশের চাহিদাকে পূরণ করার জন্য বাড়তি জনসংখ্যার যে বাড়তি চাপ, তারপরে আমাদের যে অর্থনৈতিক অবদান, আমাদের যেই সব খাতের সরকার ব্যয় করে থাকেন, সেই সব খাতগুলো স্বাবলম্বী হয়, তবেই একটি দেশ উন্নত হয়। এই উন্নত হওয়ার প্রেক্ষিতে, এই আন্তর্জাতিক স্থানান্তরের প্রেক্ষিতে আমাদের দেশ উন্নত হয়, এবং আমরা এর ফলে আন্তর্জাতিক স্থানান্তরের প্রেক্ষিতে আমরা কারণগুলোও জানলাম, ফলাফলগুলোও জানলাম। তো আমরা এবার 4র্থ অধ্যায়ে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পার্ট নাম্বার 4-এ আসছি। বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুর পরিস্থিতি। একজন মা যখন প্রসবকালীন সময়ে মারা যান, হয়তোবা প্রসবকালীন আগে, অথবা প্রসবকালীন সময়ে, অথবা প্রসব হবার পর যদি কোনো মা মারা যায়, তাহলে বলতে হবে মাতৃমৃত্যু। এখন আর শিশু মৃত্যু হচ্ছে যে কোনো বাচ্চা প্রসব হবার টাইমে মারা যায়, অথবা প্রসব হবার পরে মারা যায়, অথবা প্রসবকালীন আগে, মানে পেটে অবস্থান সময়ে মারা যেতে পারে। এইগুলি হচ্ছে মাতৃমৃত্যু অথবা শিশু মৃত্যু, এই দুটোকে বলা হয়। এই দুটো সম্পর্কে আমি জানলাম। এখন মাতৃমৃত্যুর কারণ। বাংলাদেশে 1980 সালে মাতৃমৃত্যুর সংখ্যা ছিল 610 জন, কিন্তু 2015 সালে মাতৃমৃত্যুর হার হয়েছে 1,176 জন। তার মানে দেখা গেল কি, আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা খাতে যে পরিমাণ উন্নত হয়েছে, যে ওই প্রেক্ষিতে এখন মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমে গেছে। এখন মাতৃমৃত্যুর কারণ, মাতৃমৃত্যুর যে কারণটা হয়ে থাকে, মূলত কারণ হচ্ছে যে সচেতনতার অভাব, তারপরে হচ্ছে যে যখন মেয়েদের অল্প বয়সে
বাচ্চা পেটে আসে তখন তার গর্ভপাত হয় বিভিন্ন কারণে, যদি গ্রামে থেকে থাকে, অশিক্ষিত পরিবারে এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। আর যদি শিক্ষিত পরিবারে হয়ে থাকে তাহলে তারা তাদের যে অসচেতনতা, গোড়ামি, এই ধরনের কিছু অবস্থান আছে সেইগুলোর জন্য এটা হয়ে থাকে। মাতৃমৃত্যুকালীন যেই বিষয়টা সেটা অনেক নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে হয়ে থাকে। তখন যখন প্রসব করে থাকেন মা যদি মারা যান অথবা সন্তান যদি মারা যায়, তাহলে সন্তান হবার সময় যদি মা মারা যায় তাহলে সন্তানের অবস্থা খুব খারাপ হয়, কারণ তার সেই বাচ্চা সবসময় অসুস্থ থাকে, তার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এবং তার পরিচর্যা সেই পরিমাণে হয় না, কারণ তার মা তাকে যেভাবে পরিচালিত করতো, সচেতনতার সাথে তাকে বড় করতো, সেটা সে অন্যদের থেকে পায় না। ফলে মৃত্যুর যে প্রভাবটা তার মধ্যে পরিলক্ষিত হয় এবং পরিবারে যে মানুষগুলো তাকে বড় করে থাকে সেই মানুষগুলো তাকে যথেষ্ট পরিমাণে পরিচর্যা করতে পারে না, খাওয়া দাওয়া দিতে পারে না, বাবা যেখানে মা নেই সেখানে বাবা তো সেটা করতেই পারে না। তো এই সব কারণগুলো হচ্ছে মাতৃমৃত্যুর কারণ এবং শিশু মৃত্যুর যে অবস্থিতি তৈরি হয় সেই প্রেক্ষিতে এসব হয়ে থাকে। এখন বাংলাদেশে যে শিশুর মৃত্যু হয়, এই শিশু মৃত্যুর জন্য এখন মোটামুটি আমাদের দেশে শিশু মৃত্যুর হার কমে গেছে। মায়ের মৃত্যুর হার যেরকম কমে গেছে শিশু মৃত্যুর হারও কমে গেছে। এখন 2008 সালে আমাদের দাঁড়াচ্ছে 52 জনে, প্রতি 1052 জন মারা যাচ্ছে। আর 14 সালে সেটা হচ্ছে 30 জনে এবং এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠ নম্বর 5-এ আসবো, বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। একটি দেশের প্রাকৃতিক সম্পদ খুবই মূল্যবান একটি বস্তু। যে একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে যেই দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি সেই দেশ তত বেশি উন্নত, এবং সেই প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে যদি যে কোনো দেশ উন্নত হয় তার জনসংখ্যা সেই হারে তার উন্নত করার সাক্ষরতা রাখে। বড় বড় দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাদের যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যার সাথে মিল রেখে তাদের দেশ বড়, প্রাকৃতিক সম্পদ বেশি এবং জনসংখ্যা সেভাবে তাদের পরিচালিত হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বেশি কিন্তু আয়তন কম, আবার প্রাকৃতিক সম্পদও সেই অনুপাতে কম। আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে তার মধ্যে বনভূমি, খনিজ কয়লা, পাথর, গ্যাস ও শিলা ইত্যাদি আছে। এখন এই প্রাকৃতিক সম্পদগুলোকে যদি আমরা আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের বাংলাদেশকে উন্নত করতে পারবো এবং উন্নত করার প্রেক্ষিতে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের প্রাকৃতিক সম্পদের উপরে যে চাপগুলো পড়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে বনজ সম্পদের উপরে চাপ। অধিক জনসংখ্যার প্রেক্ষিতে আমাদের বনজ সম্পদের উপরে চাপ পড়ে, কারণ অধিক জনসংখ্যার জন্য তাদের খাদ্য তৈরি, বাসস্থান তৈরি, বিভিন্ন জিনিস উৎপাদন করা, সেইগুলি অনেক সময় দেখা যায় বনজ সম্পদের উপরে তাদেরকে বেশি করে নির্ভরশীল হতে হয়। এই নির্ভরশীলতার জন্য তারা বনায়নগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমাদের যে পরিমাণ বনায়ন থাকা প্রয়োজন বাংলাদেশে সেই পরিমাণের চাইতে অনেক কম পরিমাণে বন আমাদের আছে, কারণ তারা নির্বিচারে বনের গাছ কেটে ফেলতেছে এবং এই বনের গাছ কাটার প্রেক্ষিতে তারা ঘর বাড়ি, বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে। এর চাপ পড়তেছে আমাদের পরিবেশে। এই পরিবেশে চাপ পড়ার প্রেক্ষিতে এখন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, তারপরে নদী বিদ্যুৎ অঞ্চলের মধ্যে দেখা গেছে যে তারা নদী ভেঙে তারা যে গৃহহীন হয়ে পড়ছে। এখন 2 নম্বরটা হচ্ছে কৃষি জমির উপর চাপ। এই কৃষি জমির উপরে চাপটা হচ্ছে, অধিক জনসংখ্যা তো অবশ্যই কৃষি জমির উপরে চাপ সৃষ্টি করে, কারণ অধিক জনসংখ্যা যে দেশে থাকে সেই দেশে ওই সব পরিমাণের লোক সংখ্যার জন্য খাদ্য উৎপাদন করতে হয়। তো এই খাদ্য উৎপাদনের জন্য যেমন ভূমির প্রয়োজন, তেমনি আবার বাসস্থানের জন্য ভূমির প্রয়োজন।
আগে যৌথ পরিবারে মানুষ বসবাস করত, এই যৌথ পরিবারের মানুষ ভেঙে এখন একক পরিবার তৈরি করেছে এবং তাদের কৃষি যে জমিগুলি আছে সেগুলোকে তারা কৃষিখাতে ব্যয় না করে তারা বাসস্থানের কাজে ব্যয় করছে এবং বিভিন্ন তারা কাজে ব্যবহার করে থাকে। তাই কৃষি জমির উপরে এখন বাড়তি চাপ পড়ছে এবং একটা কৃষি জমিতে এখন পরপর অনেকগুলি ফসল ফলানো হচ্ছে, তার প্রেক্ষিতে কৃষির উর্বরতা শক্তি হারাচ্ছে। 3 নম্বর হচ্ছে গ্যাস ও তেলের উপর চাপ। গ্যাস ও তেলের উপর চাপ। গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আল্লাহর একটি রহমত আমাদের দেশের উপরে যে আমরা প্রাকৃতিক গ্যাস পেয়েছি। এই প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আমরা আমাদের রান্নার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। এখন বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাগুলো চলছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চলছে, সেই প্রেক্ষিতে এখন ঘরবাড়িতে আমরা যে রান্না করি কিছু কিছু গৃহিণীকে দেখা যায় তারা তাদের রান্না করার পর গ্যাসের বার্নার জ্বালিয়ে রাখে। এতে দেখা গেল যে আমাদের গ্যাসের অপচয় হয় এবং আগামী 20 বছরে আমরা আমাদের পরিপূর্ণভাবে গ্যাস পাবো কিনা জানি না, তবে আমরা যদি এভাবে অপচয় করতে থাকি তাহলে আমাদের গ্যাস অবশ্যই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে হচ্ছে পানি সম্পদের উপর চাপ। সম্পদের উপর চাপ। পানি আমাদের খুব প্রয়োজনীয় একটি বস্তু, পানি ছাড়া আমাদের জীবন চলে না। পানি যেরূপ আমাদের জীবন চলে না সেরূপ আমাদের বিভিন্ন যে কলকারখানাও চলে না। আমাদের দেশে নদী অঞ্চলের কাছাকাছি বিভিন্ন ধরনের কলকারখানা পরিচালিত হয়ে থাকে। সেসবের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো নদীতে পড়ে, সাগরে পড়ে এবং খাল বিলে পড়ে। এই নদীর এবং খাল বিলের পানিগুলা আমরা পরিশোধিত করে আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার করা হয় পানিগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। এখন এই পানি ব্যবহারের প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের রোগ জীবাণুর মধ্যে পড়ে থাকি এবং আমাদের যে সুপেয় পানিটা আমরা খেয়ে থাকি সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট পরিমাণে উপযোগী না। তাই আমরা আমাদের এই যে জনসংখ্যাকে বাংলাদেশের জনসংখ্যা বা প্রাকৃতিক সম্পদকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে চাই তাহলে এই 4টি বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে এবং এই নজরের প্রেক্ষিতে আমরা আমাদের জনসংখ্যাকেও সুস্থ রাখতে পারি, দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারি এবং আমাদের এই দক্ষ জনশক্তি যেন আমাদের উপরে বোঝা হয়ে না থাকতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো এবং আমরা আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো সেগুলো আমরা পালন করে থাকবো সঠিকভাবে এবং আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠ নম্বর 6-এ যাব। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব ও সমাধান। এখন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণটা জানার আগে আমরা জেনে নিব বাংলাদেশ একটি জনবহুল দেশ। তার আয়তনের তুলনায় তার যে পরিমাণ জনসংখ্যা আছে অনেক বেশি। সেজন্য এই বেশি জনশক্তিকে কিভাবে উন্নত করা যায়, জনশক্তিতে রূপান্তর করা যায় এবং তাদের চাহিদা মোতাবেক তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেদিকে তাদেরকে পরিচালিত করতে হবে। সেটা অবশ্যই সরকারকে তার বিভিন্ন খাতের মাধ্যমে তাদেরকে পরিচালিত করতে হবে। এখন জনসংখ্যা বৃদ্ধির কারণটা আমরা জানবো। 1 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির কারণ নম্বর 1। এখন এই বৃদ্ধির কারণটি প্রথম যদি আমরা একটা কারণ জানি সেটা হচ্ছে যে মৃত্যুহার, জন্মহার ও মৃত্যুহার। এই দুইটির কারণ যদি আমরা জানতে চাই যে জন্মহারটা হচ্ছে যে অধিক পরিমাণে জনসংখ্যা পৃথিবীতে আসা, আর হচ্ছে মৃত্যুহারটি হচ্ছে যে পরিমাণে জন্মহার হলো তার থেকে কিছু পরিমাণ যদি মারা যায় তাহলে দেখা গেল যে আমাদের দেশে প্রতি বছর 25 লক্ষ শিশু জন্মগ্রহণ করে থাকে। এরপর এই 25 লক্ষ শিশুর মধ্যে থেকে প্লাস মাইনাস হওয়ার পরে মানে বড় হবার পর যে শিশু অবস্থা তো মারা যায়, তারপরে বড় হবার পর কিছু অংশ মারা যায়, তারপর 19 লক্ষ মানুষ আমাদের প্রতি বছর নতুন যুক্ত হয়। এই জন্মহারের জন্য আমাদের দেশের যে জিনিসগুলা
মানে পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি ভালোর দিকে যাওয়া, তারপরে এই যে মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া, এবং তারা তাদের সচেতনতা বৃদ্ধি হওয়ার প্রেক্ষিতে তারা কোন জিনিসটা করলে তাদের শরীরের জন্য ভালো হবে, তাদের জীবনের জন্য ভালো হবে এবং তারা ভালো থাকতে পারবে, সেই সব জিনিসগুলো তারা এখন চাহিদা মাত্রই পেয়ে যায়। এর প্রেক্ষিতে তাই এখন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ এবং কুসংস্কার। বিবাহ, বহুবিবাহ ও কুসংস্কার। এই কারণটা, বাল্যবিবাহ তো হচ্ছে ছোট বয়সে, মানে যখন ছেলে বা মেয়ে দুজনেরই প্রাপ্তবয়স্ক হয় না তখনই তাদেরকে বিয়ে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে বাল্যবিবাহ। আর বহুবিবাহ হচ্ছে যে একজন লোক একের অধিক বিয়ে করলে সেটাকে বহুবিবাহ বলা হয়। এবং কুসংস্কার হচ্ছে যে আমাদের দেশে গ্রামের মানুষগুলা, বিশেষ করে বৃদ্ধ যে মানুষগুলো আছে, তারা বিভিন্নভাবে বলে থাকে যে অনেক কন্যা সন্তান হবার পর তাদের একটি পুত্র সন্তানের প্রয়োজন। সেই ক্ষেত্রে তারা তাদের যেই পুত্র একাধিক বিয়ে করে থাকে তাদেরকে সুপারিশ করে থাকে যে কন্যা সন্তান তো আর পরিবার রক্ষা করতে পারবে না, বংশ রক্ষা করতে পারবে না, তাদেরকে যে এখন পুত্র সন্তান বৃদ্ধি করতে হবে। সেই প্রেক্ষিতে দেখা গেল যে তাদের একের পর এক কন্যা সন্তান হওয়ার পর তাদের পুত্র সন্তানের দেখা পাওয়া দুষ্কর। সেই প্রেক্ষিতে জনসংখ্যা বৃদ্ধির কারণ হয়ে থাকে। আর বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যায় যে যেই মানুষগুলা বাল্যবিবাহ হয় তাদের অধিক পরিমাণে বাচ্চা কাচ্চা হয়, সেই জন্য জনসংখ্যা বৃদ্ধি পায়। এবং বহুবিবাহের ক্ষেত্রে দেখা গেল যে একাধিক স্ত্রীর অনেক সন্তান হয়ে থাকে, সেই জন্য জনসংখ্যা বৃদ্ধির কারণ। 3 নম্বর কারণটি হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে প্রভাবগুলা পরিলক্ষিত হয় সেগুলা আমাদের দেশে প্রকট আকারে ধারণ করেছে। কারণ এখন মানুষ, গ্রামাঞ্চলের মানুষগুলো বিশেষ করে তারা তাদের অধিক জনসংখ্যার দিকে ধাবিত, শহরাঞ্চলে সে পরিমাণে কম। কারণ ওরা মনে করে যে পেট দিয়েছেন আল্লাহ, খাবারও দিবেন আল্লাহ, এই ধরনের কথা তারা বলে থাকে। তো এই কুসংস্কার এবং নিয়ন্ত্রণের বিষয়টা তারা বলে যে অবশ্যই সে তার যে সন্তান পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়ে আসে এবং তার বিভিন্ন কার্যক্রম সে পরিচালিত করে থাকে। এছাড়াও জন্ম মৃত্যু বিবাহের বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক এবং বাস্তবায়নের ধীরগতি, কর্মহীন নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করার কারণে জনসংখ্যা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে জানলাম, এবার জানবো প্রভাব সম্পর্কে। প্রভাবটি হচ্ছে যে আমরা আমাদের দেশে প্রচুর অনেক বেশি পরিমাণে জনসংখ্যা আছে। এই জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সে প্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের দেশের 100% লোকের মধ্যে 40% হচ্ছে কারো পরিবারের উপরে নির্ভরশীল, আর 60% হচ্ছে তারা তাদের বিভিন্ন কাজে নিযুক্ত আছে। এই 60% লোক 40% লোককে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে তাদেরকে পরিচালিত করে থাকে। এর প্রভাব দেখা গেছে যে অধিক জনসংখ্যার বৃদ্ধির প্রেক্ষিতে আমাদের দেশে যেরকম বাড়তি চাপ পড়ছে, সেরকম চিকিৎসা খাতে, শিক্ষা খাতে, কৃষি খাতে, তারপরে উন্নয়ন খাতে, রাজনৈতিক খাতে, অর্থনৈতিক খাতে, বিভিন্ন খাতে তারা তাদের অবদান রাখতে পারে না বিধায় প্রচুর পরিমাণে জনসংখ্যা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সেই জন্য এই অধিক জনসংখ্যাকে আমরা কিভাবে জনসম্পদে পরিণত করব তার দিকে আমরা নজর দিব। এবার আমরা যাব সমাধানে। সমাধান হলো সমাধান 4
ভাবে আমরা সমাধান করতে পারি। 1 নম্বর হচ্ছে জনসংখ্যা সমস্যা মধ্যে যে প্রধান কারণটি হচ্ছে সেটি হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহকে যদি আমরা কঠোরভাবে নিরোধ করতে পারি তাহলে আমাদের দেশে থেকে অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণটি আল্লাহ চাইতো রক্ষা পাবে। 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে বিভিন্ন উৎপাদন খাতে তাদেরকে ব্যবহার করা যায় সেভাবে তাদেরকে পরিচালিত করতে হবে এবং তাদেরকে সেই ধরনের শিক্ষা গ্রহণ করাতে হবে। 3 নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করতে হবে। 4 নম্বর মানব সম্পদকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। এই জনসম্পদে রূপান্তরের মাধ্যমে আমরা আমাদের জনবহুল দেশকে একটি কর্মক্ষম দেশ হিসেবে তৈরি করতে পারবো এবং জনশক্তি যেন আমাদের দেশের জন্য বোঝা না হয়ে ভালো কিছু হয় সেদিকে আমরা নজর দিব। এভাবে আমরা আমাদের জীবনকে এবং আমাদের দেশকে আমাদের জাতিকে তথা বিশ্বে আমরা একটি উন্নত দেশ হিসেবে পরিচালিত হতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই 8ম অধ্যায়ে 1, 2, 3, 4, 5, 6টি পাঠ সম্পর্কে জানলাম। এখন আমরা এই পাঠ থেকে কি কি জানলাম সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এখান থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দিব। তোমরা দয়া করে খাতা কলম বের করো, লিখো। 1 নম্বর প্রশ্ন, জনসংখ্যার পরিবর্তনশীলতা কি? 2 নম্বর, স্থানান্তর কত প্রকার ও কি কি? তারপরে প্রশ্নটি যাও যে স্থানান্তরের কারণ ও প্রভাব। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের প্রভাব কি এবং জনসংখ্যা বৃদ্ধির কারণ ও সমাধান। এই প্রশ্নগুলো তোমরা দয়া করে খুঁজে বই পড়ে আবার পুনরায় বই পড়ে খুঁজে বের করে নিবা। যদি এখানে এই পাঠের কোনো অংশ থেকে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় এবং জানতে কোনো অসুবিধা হয় এবং পাঠের প্রতিটা লাইনে তোমরা করবা, এখান থেকে তোমরা ছোট প্রশ্ন পাবা, এক কথার উত্তর পাবে এবং এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো সেগুলো তোমরা পাবা। আর যদি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো জানাই দিব। এবং তোমরা তোমাদের দৈনন্দিন যে পড়ার রুটিন সেটাকে তোমরা বজায় রাখো এবং তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরিবারের সাথে থাকো এবং তোমরা যেন ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো, পরিবারকে ভালো রাখতে পারো সেদিকে তোমরা খেয়াল দিবা। তোমাদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাও, তোমরা ভালো মানব জাতি হিসেবে তৈরি হও, আমাদের এই কামনা। আজকে আমি তোমাদের সাথে এই কামনা নিয়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।